কথায় আছে যত গর্জে তত বর্ষে না। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক সেই প্রবাদই আবারও মনে করিয়ে দিল। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুই পরাশক্তির শীর্ষ নেতাদের এই আলোচিত বৈঠক ছিল আড়ম্বরপূর্ণ, কিন্তু প্রত্যাশার অল্পই পূরণ করতে পেরেছেন তারা। ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি তো হয়নি বলার মতো কোনো সাফল্য নিয়েও ফিরতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট। প্রশ্নটা থেকেই যাচ্ছে, আলাস্কার বৈঠকে কে জিতলো আর কে হারলো। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিয়া জান্না। সামিয়া, আপনার পুরো প্রতিবেদনটি দেখলাম। এই প্রতিবেদনে অনেকগুলো বিষয় আপনি তুলে ধরেছেন। এর বাইরে আসলে নতুন আর কিছু আছে কিনা যেটা আসলে সময় স্বল্পতার জন্য প্রতিবেদনে তুলে ধরতে পারেননি? আফরিন, নিশ্চয়ই আসলে ট্রাম্প পুতিন বৈঠকের আসলে নানা আঙ্গিক রয়েছে, যেটি আসলে একটি প্রতিবেদনে তুলে ধরা বেশ অসম্ভব বা দুরূহ কাজ। তারপরও আমি চেষ্টা করেছি আমার প্রতিবেদনে সেটি তুলে ধরার। মূলত একটি প্রশ্ন আসলে সবার মনে যেটি উঠছে, যে এতদিন ধরে যে আলোচনা এবং এতদিন ধরে যে বহুল প্রতীক্ষিত বৈঠক, সেই বৈঠকের মাধ্যমে সমাধান কেন এলো না। সেই বিষয়ে যদি বলি, সমাধানটি আসলে আমরা যখন প্রাথমিকভাবে বৈঠকের পরপর খেয়াল করছিলাম, কোনো সলিড যুদ্ধবিরতি চুক্তি না হয় এক ধরনের কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে বৈঠকটি আসলে সফল হয়নি। কিন্তু যত সময় গড়িয়েছে এবং ইউক্রেন এবং ইউরোপীয় যে অংশীদার দেশগুলো আছে তাদের যে প্রতিক্রিয়া, সেটিও কিন্তু আসলে অনেকখানি এটি আসলে সফলতা কতটা নির্ভর করছে এই বৈঠকের তাদের উপর আসলে নির্ভর করছে যে তারা কিভাবে নিয়েছেন এই বৈঠকটিকে। সেই প্রসঙ্গে বলতে যে ইউক্রেন এবং ইউরোপীয় অংশীদার দেশগুলো কিন্তু বেশ স্বাগত জানিয়েছেন এই বৈঠককে, এবং তারা এই বৈঠকে দেখছেন যে আলোচনার এক ধরনের দুয়ার উন্মোচন হয়েছে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে আলোচনার যেই বিষয়টি, সেই প্রসঙ্গে। এবং সেই প্রসঙ্গ ধরেই যদি বলি যে কেন সমাধান এলো না, এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে। প্রথমত, আমরা আগে যেটি দেখেছিলাম যে যুদ্ধবিরতি চুক্তি করার জন্য এক ধরনের চাপ কিন্তু ট্রাম্পের উপর ছিল ইউক্রেন এবং ইউরোপীয় দেশগুলোর উপর থেকে। কিন্তু যখন এই বৈঠক হলো তখন আমরা দেখলাম যে ট্রাম্প কিন্তু যুদ্ধবিরতি চুক্তি না, ঠিক ট্রাম্প আসলে এক ধরনের শান্তি চুক্তির কথা বলছেন। কারণ তিনি মনে করেন যে অস্থায়ী যেসব যুদ্ধবিরতি চুক্তিগুলো আছে সেগুলো আসলে দীর্ঘস্থায়ী হয় না। তিনি এক ধরনের শান্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটি দীর্ঘস্থায়ী এবং টেকসই হবে তার মধ্য দিয়ে যেতে চেয়েছেন। এবং সেই সাথে আরও বিষয়, ইউক্রেন কিন্তু এই বৈঠকে ইউক্রেনের অংশগ্রহণ ছিল না, জেলেনস্কি সেখানে অনুপস্থিত ছিলেন। তাই ইউক্রেন একটি মূল অংশীদার এই ইউক্রেন ইস্যুর, ইউক্রেন যুদ্ধ বা এই সংকটটার। সেখানে আসলে ইউক্রেন না থাকায় সেখানে ইউক্রেনের পক্ষ থেকে আলোচনার বা রাশিয়ার যেসব শর্ত, দুপক্ষের যে পাল্টাপাল্টি আলোচনা, সেটির সুযোগ ছিল না। সেক্ষেত্রেও একটি হচ্ছে যে কোনো ধরনের সমাধান আসলে আসাটা প্রায় অসম্ভব ছিল। এবং সেই সাথে যে অন্যান্য অংশীদার ইউরোপের দেশগুলো রয়েছে তাদেরও এখানে স্বার্থ রয়েছে, তাদের অংশগ্রহণ ছাড়াও আসলে একটি কোনো ধরনের সমাধানে আসা অসম্ভব। এবং আমরা যদি সময়টা চিন্তা করি, বৈঠকের সময়টা ছিল 3.5 ঘন্টা। এই অল্প সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা আরও নানা সংকট বা নানা ইস্যুর যেই সব সামগ্রিক বিষয়গুলো আছে, সবগুলো এত অল্প সময়ে আসলে আলোচনা করা সম্ভব হয়নি। সব কিছু মিলিয়ে আসলে একটি সমাধান আমরা আসলে দেখতে পাইনি। তবে একদমই সমাধান বা সফল বা ব্যর্থ সেই প্রসঙ্গে আমরা আসলে এখনই বলাটা ঠিক হবে না, কারণ এই বৈঠক কিন্তু সামনে আলোচনার আরও দুয়ার উন্মোচন করেছেন। আমরা এরই মধ্যে দেখেছি যে সোমবার কিন্তু জেলেনস্কি ওয়াশিংটনে যাচ্ছেন ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে, এবং ইউরোপীয় নেতাদের যে প্রতিক্রিয়া সেটি কিন্তু বেশ ইতিবাচকই ছিল। অর্থাৎ আমরা সামনে এক বা একাধিক বৈঠক হতে পারে। এবং আজকের বৈঠকে পুতিনও ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন মস্কোতে পরবর্তী বৈঠক তার সঙ্গে করার। সেখানে জেলেনস্কি থাকবেন কি না সেটা আমরা এখনও বলতে পারছি না, তবে সামনে নিশ্চয়ই আমরা সেটি জানবো। তাই আমরা এখনই আসলে এই বৈঠকের সফল বা ব্যর্থ একদম স্ট্রিক্টলি বলতে পারছি না। সামি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।